পার্কিনসন রোগটি ডায়াগনোসিস হবার পর আসলে কাউন্সিলিংয়ের বিষয়টা আপনার কাছ থেকে শুনছিলাম, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কিভাবে নির্ধারিত হয়ে থাকে? পার্কিনসনের চিকিৎসা আসলে মূলত 3টি ধাপে হয়ে থাকে। যেহেতু এটা একটি ইনকিউরেবল ডিজিজ, কোনো কিছু দিয়েই আপনি এই রোগকে একেবারে সুস্থ করতে পারবেন না। সিমটোমেটিক ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের সবচেয়ে আপ পার্ট। সিমটোমেটিক ম্যানেজমেন্টে অনেক রকম ওষুধ ইউজ করা হয়। মেইন টার্গেট হচ্ছে ব্রেইনে ডোপামিনের লেভেলটাকে আপ করে দেওয়া। যেহেতু ডোপামিন কমে যাওয়ার কারণে এই রোগ হচ্ছে, ডোপামিন লেভেল আপ করে দিলেই আপনি এই রোগের সিমটম এবং লক্ষণ কমে যাবে। ডোপামিন আপ আপনি অনেকভাবে করতে পারেন। ডিরেক্টলি ডোপামিন কন্টেনিং ড্রাগ, যেটা কোডোপা বা সিনডোপা বলা হয়, এই ডোপামিন কন্টেনিং ড্রাগ দিতে পারেন। কিছু ড্রাগ আছে ডোপামিনের ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়, সেগুলো দিতে পারেন। কিছু ড্রাগ আছে বডিতে যে ডোপামিন আছে সেগুলোকে মেটাবলাইজ হতে দেয় না, মানে ডোপামিনের লেভেলটাকে পারসিস্টেন্টলি আপ রাখেন, এগুলো আপনি দিতে পারেন। এছাড়া কিছু ওষুধ আছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যেগুলো বিশেষ করে ট্রেমরে খুব ভালো কাজ করে। এই ওষুধগুলো পার্কিনসনে ভালো কাজ করতে পারে। সিমটোমেটিক ম্যানেজমেন্টের পাশাপাশি অনেক সময় পার্কিনসন রোগীদের অ্যাডভান্স ম্যানেজমেন্ট লাগে, যেগুলো অত্যাধুনিক চিকিৎসা। যেমন অনেক পার্কিনসন আছে টিপিক্যাল ডোপামিন এনার্জিক ড্রাগে তেমন রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে আমরা এখন কিছু ইনজেকশন আছে, সাবকিউটিনাস বা ইন্ট্রাথিক্যাল অ্যাপোমরফিন নামক একটা ইনজেকশন আছে। এটা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট এবং বাংলাদেশে এগুলো আমরা দিচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। এই ওষুধগুলো কিন্তু ম্যাজিকের মতো সেক্ষেত্রে কাজ করে। অনেক সময় কিছু পার্কিনসন থাকে যেগুলো এই ওরাল ওষুধ, মানে মুখে খাওয়ার ওষুধ, ইনজেকশন, কোনোটাতেই রেসপন্স করতেছে না এবং পেরিফেরির ডাক্তাররা ওষুধ বাড়াতে বাড়াতে সর্বোচ্চ পর্যায়ে দিয়ে চলে যাচ্ছে এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া চলে আসছে, তাও কিন্তু রেসপন্স করছে না। সেক্ষেত্রে শল্য চিকিৎসা বা সার্জারিক্যাল ম্যানেজমেন্ট, ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন বলে এক ধরনের সার্জারি আছে, যেটা ঢাকাতে এখন অনেক জায়গায় হচ্ছে। এই সার্জারির মাধ্যমে কিন্তু এই রোগগুলো অনেক উপকার পেতে পারে। সবাই আসলে এই সার্জারিতে যেতে রাজি হয় কিনা, নাকি আগে আসলে মুখে খাবার যে ওষুধগুলো রয়েছে সেটি দীর্ঘদিন সাধারণত খাওয়ার প্রয়োজন পড়ে থাকে? সার্জারি ইন্ডিকেশন দুটা, একটা হচ্ছে আপনি ওরাল ড্রাগ দিচ্ছেন, রেসপন্স পাচ্ছেন না, বা আগে হয়তো রেসপন্স পেয়েছেন এখন আর রেসপন্স পাচ্ছেন না। পার্কিনসনের কিন্তু ড্রাগের ডিসেনসিটাইজেশন হয় এবং স্টোরেজ কমে যায়। আপনি যে ডোপামিন দিয়ে 20 বছর আগে রেসপন্স পেয়েছেন, এখন ডোপামিনে আর তার কোনো রেসপন্স হচ্ছে না। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। সেকেন্ড ইন্ডিকেশন হচ্ছে আপনি ওষুধ দিচ্ছেন কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। আপনি ডোপামিন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিচ্ছেন, এগুলোর কারণে প্রস্রাব আটকে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, বা তার ডোপামিনের কারণে বিভিন্ন ডিসকাইনেশিয়া ধরে মতো আরও অনেক সাইড এফেক্ট হচ্ছে। সেক্ষেত্রে তখন কিন্তু এই ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি ইন্ডিকেটেড। এবং আমরা কিন্তু রোগীদেরকে যদি প্রপারলি কাউন্সিলিং করতে পারি, এবং এই সার্জারি কিন্তু ভেরি সেফ জায়গায়, খুব যে বড় কোনো সার্জারি তা কিন্তু না, এবং এটা কিন্তু বিদেশে হর হামেশাই হচ্ছে, আমাদের দেশেও কিন্তু স্টার্ট হয়েছে। রুগীকে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি কাউন্সিলিং করা যায়, এবং এখন কিন্তু রুগীরা অনেক শিক্ষিত, আত্মীয় স্বজনের মধ্যে ডাক্তার থাকে, দে অলসো গোজ ইনটু ইন্টারনেট, গুগল করে, তারা কিন্তু প্রপার কাউন্সিলিং করলে এই সার্জারিতে রাজি হয় এবং রোগীদের আউটকাম কিন্তু হয়ে থাকে। তবে সার্জারির প্রিকশন হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন থাকতে হবে, বিনা কারণে সার্জারিতে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আসলে এই যে মুখে খাবার ওষুধের কথা আমরা বলে থাকছি, এটি কি সারা জীবন খেতে হবে কিনা, এটাই রোগীদের অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে চিকিৎসকদের কাছে। যদি এটা কোনো কারণ ছাড়া পার্কিনসন হয়ে থাকে, যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি, ব্রেইন থেকে ডোপামিন সিক্রেশন কম হওয়ার জন্য যে পার্কিনসন হয়, ইট ইজ এ ইনকিউরেবল ডিজিজ। এটা আপনাকে ওষুধ সবসময় খেতে হবে, তবে প্রয়োজন ভেদে, বয়স ভেদে, রোগীর রিকোয়ারমেন্ট ভেদে ওষুধের ডোজ বাড়তে পারে, কমতে পারে। অনেক সময় ডাক্তার একটা ওষুধ বাদ দিয়ে দিতে পারে, অন্য ওষুধ যোগ করতে পারে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটাই কাউন্সিলিংয়ের পার্ট, যে তাকে বোঝাতে হবে আপনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। লাইক দ্য ডায়াবেটিস, লাইক দ্য অ্যাজমা, ডায়াবেটিসের ওষুধ তো সবসময় ফিক্স থাকে না, ডোজ বাড়ে, ডোজ কমে, ওষুধ চেঞ্জ হয়, এরকমই একটা প্রসেস। এবং ওষুধের কন্টিনিউয়াস যে পরিবর্তন এবং ডোজের বাড়া কমার মধ্যে দিয়ে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আমরা পার্কিনসনের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পার্কিনসন নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে। স্পেশালি আপনাকে ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। ওমেগা 3 এবং ওমেগা 6-এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ, ইপিএ, ডোকোসা হেক্সানয়িক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়িক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন। এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে, কারণ বাদামও যেটা করে আপনার ব্রেইনের সক্রিয়তা বাড়ায়, পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায়।
ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু ডিমেনশিয়া, আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য, প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য। পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি। এতে যেরকমভাবে আমরা ওমেগা 3 পাবো, সেরকমভাবে EPA, DHA এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাব। এরপরে ভিটামিন কে যুক্ত খাবার। ভিটামিন কে আমাদের ব্রেনের, মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, শালগম এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এগুলোতে কিন্তু ভিটামিন কে এর পাশাপাশি ভিটামিন ই এবং ভিটামিন সিও পাওয়া যায়, পাশাপাশি কিন্তু ফলিক অ্যাসিডও আছে। তাই এই খাবারগুলো যখন পাওয়া যায় বা শীতের সিজনেও কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এগুলো আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। কলা রাখতে পারি আমরা আমাদের খাবার তালিকায়। কলাতে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম পাওয়া যায়। এছাড়া পটাশিয়ামযুক্ত অন্য আরও যে খাবার আছে সেগুলো কিন্তু আমাদের খাবার তালিকায় রাখতে হবে। এটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে। যেরকম আপনার কলা, খেজুর, বেদানা, তরমুজ এগুলো কিন্তু পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ভালো পাওয়া যায়। এরপরে স্ট্রবেরি বা বেরিজযুক্ত যে খাবার যেগুলো আছে কিংবা জাম রয়েছে, এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, অ্যান্থোসায়ানিন রয়েছে, যেটা আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। আমরা যদি অতিরিক্ত স্ট্রেসে থাকি তাহলেও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, যার কারণে আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং এই স্ট্রেস ফ্রি থাকতে কিন্তু সাহায্য করে আমাদেরকে এই স্ট্রবেরি বা বেরিজ জাতীয় যে ফল যেগুলো রয়েছে সেগুলো। এছাড়া আমাদের তাজা শাকসবজি এবং ফলমূল রাখতে হবে, যেগুলো আমাদের কি করবে, ডোপামিন এবং সেরাটোনিনের যে নিঃসরণ সেটা বাড়াতে সাহায্য করবে এবং ব্রেনের কার্যক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করবে। প্রতিদিন একটা করে ডিম আপনাদের খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন এবং ওমেগা 3 রয়েছে, যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। অ্যাভোকাডো রাখতে পারেন। অ্যাভোকাডো কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। 1 গ্লাস করে দুধ বা 1 কাপ করে দই রাখতে পারেন। দই এবং দুধও কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। বয়স বাড়ার সাথে সাথে যখন আমাদের ব্রেনের নার্ভ ড্যামেজ হতে থাকে এবং আমাদের স্মৃতিশক্তি কমতে থাকে, তখন কিন্তু এই দুধ বা দই আমাদের অনেকটাই স্মৃতিশক্তি বাড়াতে এবং স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি কিন্তু আমরা ডার্ক চকলেট খেতে পারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 কিউব বা 2 কিউব করে কিন্তু ডার্ক চকলেট রাখতে পারি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের নার্ভকে শান্ত রাখতে এবং আমাদের মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে সাহায্য করে। পার্কিনসন রোগীদের ফলো আপটি কীভাবে আপনারা নিশ্চিত করে থাকেন? পার্কিনসন রোগীদের ক্ষেত্রে ফলো আপ খুব গুরুত্বপূর্ণ। তাকে নিয়মিত অ্যাটলিস্ট 16 সপ্তাহ থেকে মানে আমরা একদম সহজ করে বললে প্রতি 3 মাসে তাকে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকতে হবে। যেহেতু পার্কিনসন রোগটা কিন্তু স্ট্যাটিক থাকে না, এনভায়রনমেন্টাল চেঞ্জ, নিউট্রিশন, অ্যাংজাইটি, স্ট্রেস, কম ঘুমানো যে কোনো মুহূর্তে কিন্তু পার্কিনসনকে বাড়িয়ে দিতে পারে। আবার পার্কিনসন রোগী অটোমেটিক্যালি ন্যাচারাল হিস্ট্রিতে রোগ কিন্তু কমে যেতে পারে। তো সবসময় আপনাকে ওষুধের একই ডোজে একইভাবে চলতে হবে তা কিন্তু না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওষুধের কিন্তু পার্কিনসন রোগের ওষুধগুলোকে বলা হয় ভেরি টক্সিক ড্রাগ। আমরা বিষ দিয়ে বিষ ক্ষয় করি। সুতরাং এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক সময় ইনিশিয়ালি চলে আসে, অনেক সময় অনেক দিন পরে আসে অ্যাকুমুলেশনের কারণে। কোনো ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা পার্কিনসনের কিছু কমপ্লিকেশন বলেছি, ডিমেনশিয়া, ভুলে যাওয়ার সমস্যা, অ্যাগ্রেসিভ ব্যবহার, ঘুম কম হওয়া, একই কাজ বারবার করা, অতিরিক্ত শপিং করা, বাজার করা, রেগে যাওয়া। এই সাইড ইফেক্টগুলো অনেক সময় হয় কি একটা স্টেজে থাকে না, আরেকটা স্টেজে আসে। এই সাইড ইফেক্টগুলো আসতেছে কিনা, এই 3টা বিষয়কে লক্ষ্য করে আমাদেরকে কিন্তু ফলো আপ রাখতে হয়। ফলো আপে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুষম খাদ্য এবং ফিজিওথেরাপি, সে ব্যায়াম করছে কিনা। এই জন্য পার্কিনসন রোগীদের 3 থেকে 6 মাস পর পর নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে যাওয়াটা একদম আবশ্যকীয় আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ।